কথা মানবো না। শুধু আমার দুঃখের মনটাকে আপনি কেন দূর দূর করে দাঁড়িয়ে দিলেন না বাবু? ও যে মহারা বোনটি আমার চোখের জলে মুখ ভাসাবে, চোখের জলে মুখ ভাসাবে। চলো, এই তোমার কান্নায় ওই ধনির তুই হৃদয় কাঁদবে না। হৃদয়ের বন্ধন যদি ছিঁড়ে যায় তাহলে তাকে ফুলের বন্ধনে ধরে রাখা যায়। এ ফুল নয়, এ শুধুই ফুল, শুধুই ফুল। চলো চলো পরশুরাম, চলো। নাই ভাবলাম বোনকে দেখতে, নাই ভাবলাম বোনকে আশীর্বাদ করতে, দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা করে যাই, ওগো দয়াময় স্বামীর সংসারে আমার দুঃখিনী বোনটা যেন সুখে থাকে, শান্তিতে থাকে, শান্তিতে থাকে। আর চলি শোষণমূলক সমাজের ধনী প্রতিনিধি। দুনিয়ার আকাশে চোখ মেলে ভালো করে চেয়ে দেখো, উঠেছে গরিব খেটে খাওয়া মানুষের বিট করে বেড়েছে। সেই সর্বনাশে ঝড়ে তছনছ হয়ে যাবে তোমাদের ওই সাজ গাহনাই। অর্থ আর আভিজাত্যের অহংকারী আজ তাকে তুমি কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিলে। সেই নির্যাতিত ছোট লোকের কাছে একদিন কেঁদে কেঁদে তোমাকে বলতে হবে, তুমি মানুষ, তুমি ভগবান, তুমি সত্যের শিব, তুমি সত্যের শিব। বলে গেল সত্যের শিব। জানাটা আমাকে ভয় দেখিয়ে ছোট লোকটা জানে না পরিগভীর অনুবাদে বলবেন অনেক আগে তৈরি হয়ে গেছে শুধুমাত্র অনেক নিচে নেমে যাবে। তবু সেই দিনের অপমানের প্রতিশোধ দিতে গ্রামের সবাই আবার যা না, যাবতীয় ভয় দেখি তুমি এটা কেড়ে নিতে পারবে না। এ হার আমার বাবার দেয়া। ওসব ছেলে কথা এই সারাকে ভোলাইতে পারবে না। হে দাও দাও, পিছের হার কাছে নামাই দাও। সারারা সারারা আমাকে ভেবেছে বেগরো পাখি। আজ ওই জোয়ার বোর্ডে দান ধরে হেরে যাওয়ার সমস্ত টাকা আমি জিতে নিতে চাই, নইলে মিস কোয়েলের কাছে যে আমার মান থাকবে না। আর নোংরা মেয়েদের পিছনে ছুটি কেন তুমি নিজেকে শেষ করতে চাইছো বলো তো? সে কইছেন আমি তোমাকে দেবো না, আর কাছেটা তুমি দেবে কি না তাই আমার কাছে ওটা নেই। কার কাছে আছে? ঠাকুরের কাছে আছে গো। ভাসুর তোমার হার আছে কিনা ভাসুর ঠাকুরের কাছে? বাহ বাহ, চমৎকার। তুমি আমার কথা বিশ্বাস করো? বিশ্বাস বিশ্বাস? তোমার মতন মেয়েকে এই বিলাস মন্ডল বিশ্বাস করে না। সোজা কোথায় কাজ না হলে এই চাপকে তোমার পিঠের চামড়া দেখিও না, দিনের প্রতি তোমার চাপকে থাকে আমার সারা পিঠে কাটছিলেন দাগ পড়ে গেছে। প্রয়োজনে না আজও তুমি মারো, তবু আর কাছে তবু তুই দেবি না, তাই তো? না, মদের নেশায় মত্ত হয়ে তুমি কোথায় চলে ফিরে এসো গো, ফিরে এসো। যে গরমে পাত্রে মেনে পড়তে চাই সে হতভাগী গরমে স্বপ্নকে তুমি নিরাশার নিকষ্ট অন্ধকারে ঢেকে দিও না। চলো আবার তুই গরম
আমার গায়ে হাত তুলেছিস? দাদা ঘুরে বাঁধো বলবাদের ঘরের লক্ষ্মী, সেই লক্ষ্মীকে অলক্ষ্মীর আসনে বসিয়ে চাবুক মারলে তুই হাত আমি ভেঙে দিব হারামজাদা। ছেড়ে দাও বলছি, নইলে দাদা বলে মানবি রে, এই তো তাই উল্লাস বিলাস। এখনো যদি সাবধান না হয়ে জানোয়ারের মতো ব্যবহার করিস, কি করবে কি তুমি আমাকে? মারবে। হ্যাঁ, হ্যাঁ মারবো। যে চাবুক দিয়ে অসহায় মেয়েটার পিঠে দিনের পর দিন ক্ষত চিহ্ন এঁকে দিস, যে চাবুক মেরে ওই ঘরের লক্ষ্মীকে অলক্ষ্মীর আসনে বসিয়ে বার বধুর পুজো করিস, সেই চাবুক আমি তোর পিঠে বসিয়ে দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি চাবুকের আঘাত কত ভীষণ, কত ভয়ঙ্কর। লক্ষ্মী, যদি তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হতিস, মা বাবা মরে যাওয়ার পর তোর এই দুই ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খেয়ে আমি তোদের মুখে অন্ন জুগিয়েছি, তাই তো আমি বড় হয়ে তোর কাছে অনুরোধ করছি রে ভাই, তুই অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আয় ভাই, অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আয়। একটা রেডের হকার আমাকে ঘেল দেবে আর আমি সেটা শুনবো, সেটা তুমি ভাবলে কি করে? আর কথাটা কার কাছে আছে তাই বলো। না, ওই হাত তুই পাবি না। পাবো না মানে? ডাক্তার কাকা ওই হাত মেয়ের গলায় পরিয়ে দিয়ে মা লক্ষ্মীকে এই বাড়িতেই পাঠিয়েছে। লক্ষ্মী তাহলে নারায়ণটা কে? তুমি কি বলছো? গায়ের সবাই যা বলে কি বলে এই লোকেরা? এই বিরাজ মন্ডলের কেউ নাকি ভাসুর ঠাকুরের সঙ্গে অভূত পেয়ে গেছি। এইটাই আমার চুয়ার পরে দান ধরে হেরে যাওয়া টাকা সবই জিতেরই, নইলে যে মিস কোয়ের কাছে আমার বাদ থাকলে না। স্বামীর মুখের কথা শোনার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমায় মৃত্যু দিলে না কেন? পারলাম না বৌমা, পারলাম না। যে পাপ মুখে পাপ কথাটা উচ্চারণ করলো, সেই পাপির মুখ করে আমি ভেঙে দিতে পারলাম না। অবল শিশু বাপকে লাথি মারলো, বাপ কি পারে এই অবল শিশুকে লাথি মারতে? দাদা স্বামীর দিয়ে পারে না বৌমা, পারে না। দাদা স্বামীর দিয়ে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি এখন কোথায় যাব, কার কাছে যাব আপনি বলতে পারেন? না, বিনাশকে আমি হারিয়ে দিতে দেবো না বৌমা। ও যে আমার ছেলের ছোট ভাই, আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, ওকে আমি বিয়ে পাস করিয়েছি, তাই বিলাসকে আমাকে ফেরাতেই হবে। ও যে অন্ধকারে হারিয়ে গেল দাদা, তাই বহু সাধনার ফলে আমি আপনার মতো দেবতার মতো দাদা পেয়েছি, কিন্তু এমনই ভাগ্য আমার, আমি সংসার পেয়েও আমি স্বামী পেলাম না। বৌমা, আপনার ছোট্ট ছোট ভাইয়ের কথা আপনি কিচ্ছু মনে করবেন না দাদা। আমার স্বামী আমার মাথায় যতই কলঙ্কের বোঝা চাপিয়ে দিক না কেন, পাড়ার লোকে আড়ালে যাই বলুন না কেন, শুধু আপনি জানবেন আপনি আমার দাদা, আমার গুরুজন, আরে ছাড়া করবে আপনার ছোট বোন দাদা, আপনার ছোট বৌমা। আপনার ছোট দাদা, না বৌমা না, আমার কারোর উপর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমি যে বড়, তাই তো আমি রেলগাড়িতে হকারি করে অনেক কষ্ট করে ভাই বোনকে মানুষ করেছি, নিজে না খেয়ে ওদের মুখে অন্ন তুলে দিয়েছি, নিজের জীবন যৌবনকে জলাঞ্জলি দিয়ে ওদের সুখের সংসার করেছি।
তাই তোর বিলাসকে বোঝাতেই হবে। তুই অন্ধকার থেকে আলোর জগতে ফিরে এনে ভাই, তোরা দুজন দুজনকে ভালোবেসে গড়ে তোল একটা সুখের স্বর্গ রে ভাই, গড়ে তোল একটা সুখের স্বর্গ। সংসার যদি সুখের হয়, সে স্বর্গ থেকে আমার বিদায় দাদা। দাদা, ওরা আমাকে তাড়িয়ে দিল দাদা। কেন কেন রে বোন, কেন? কি আর বলবো বড় বাবু, ওই বাসন্তটা মানুষ নয় গো, মানুষ নয়। ওরা শুধু টাকাই চিনে, মানুষ ছিল না গো বড় বাবু, মানুষ ছিল না। দুঃখিনা, তুমি কি বলছো দুঃখিনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার জীবনে নেমে এসেছে দুঃখের কালো ঝড়। আর তোমার মাথায় পড়েছে বিনা মেঘে বজ্রাঘাত। আখি, ওরা বৌদিমণিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওই রক্ত পরীক্ষা ধরা পড়েছে, তাড়াতাড়ি AIDS রোগ। এই ব্যাধি কৃষ্ণা কি বাতাসে চারিদিকে ছড়িয়ে যায়। ছোঁয়া লাগলে কারোর নিস্তার নেই, কেউ কথা বলে না, দুঃখিনা, কেউ খেতে দেয় না। দুঃখিনা। ডাক্তারবাবু বললো পোষা কুকুর চন্দ্র পায়, তবু আমার বৌদিমণি কোনো চন্দ্র পায় না দাদাবাবু, কোনো চন্দ্র পায় না। ডাক্তার জবাব দিয়েছে, বাবু বললো ওকে লাঠি মেরে বাড়ি থেকে দূর করে দে। দুঃখিনা, কেউ ছুটে যায়নি গো বড়বাবু, কেউ ছুটে যায়নি। কোনো ডাক্তার দেখতে চাইছে না, তাই ভাবলো আমি তো চাকর, সবাই যুগের ভয়ে পালিয়ে গেল। আমার মরতে ভয় নেই বড়বাবু, যাদের বোন আমি তাদের ঘরে দিয়ে আসি, তারা তো নিশ্চয়ই দুটো খেতে দেবে, তারা নিশ্চয়ই খেতে দেবে। এক মাস বাড়িতে নাই, ব্যবসার কাজে বাইরে গেছে। আমি পাশে যাচ্ছি এইদিকে দিন রাত কেবল খোঁচা দিয়েছে, দিন রাত শুধু সব অত্যাচার নিজেকে সহ্য করতে হয়েছে। আমি তো চাকর, তাই একে চোখে রেখেও আমি প্রতিবাদ করতে পারিনি। এই বৌদিমণি দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারিনি। দুঃখিনা, আর তুমি আসবে না দুঃখিতা? আসবো, নিশ্চয় আসবো, আমি দাদাবাবু নিয়ে আসবো। রামচন্দ্রের আদেশে সীতামাকে মনের বসে দিয়ে এসেছিল ভাই রাম, আর আমি তোমাকে এই বনবাসে দিয়ে যাচ্ছি বৌদিমণি। এর জন্য তুমি এই দুঃখীরামকে ক্ষমা করো বৌদিমণি, এর জন্য তুমি এই দুঃখীরামকে ক্ষমা করো, এর জন্য তুমি এই দুঃখীরামকে ক্ষমা করো বৌদিমণি, ক্ষমা করো, ক্ষমা করো। দাদা, এই কালবাদী AIDS নিয়ে আমি কোথায় যাবো দাদা? মৃত্যু ছাড়া আর যেমন কোনো পথ নেই। এ বললো কোনো পথ নেই, এই দিদির কাছে থাকে বোনের কিসের আপত্তি? বৌদি যেইভাবে কপাল পড়বে তাকে জানতো বোন। তোমরা বিশ্বাস করো, আমি আগের মতো সুস্থ স্বাধীন, আমি সকলের পায়ে ধরে কাতর মিনতি করছি, কিন্তু কেউ আমার কথায় কর্ণপাত করলো না, কেউ না। ভেঙে গেল, ভেঙে গেল আমার আশা, ভেঙে গেল আমার স্বপ্ন। তুমি নিষ্ঠুর ভগবান, তুমি নিষ্ঠুর দাও। কেন কেন এমনি করে কিনে নিলে আমার বোনের স্মৃতির সেতু? কেন আমার সকলের কাছে ঘৃণার পাত্রী? কেন কেন কেন? সেই খেলা
ভেঙে দিল মনটাকে শক্ত করো উল্লাস ভাই, চোখের জল ফেললে হবে না। তোমাকে বলে যাচ্ছি, সুখ যেমন একদিকে আছে, দুঃখ একদিকে আছে, একদিন এই সুখ আর দুঃখে জয় করে এগিয়ে যেতে হবে তোমার বন্ধুকে। তোমার মনে যে স্বপ্ন হয়েছে, তোমাদেরকে ছোট বলে যে তোমাকে প্রতিজ্ঞা করে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আমাদের সেই ফোকাসগুলোকে একদিন সবাই মিলে একত্রিত হয়ে তুলে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। আমাদের গরিব হলেও ভালো। কিছুতেই ভোলা যায় না ওই দিঘির হরিণ চোখ আর ওই মিষ্টি হাসি দুষ্ট ইশারা। এই ঘাটে কি চার ফেলবো বাবু? এই ঘাটে চার ফেলবো চা, মনে হয় চারে মাছ লাগবে। জল খুব গভীর বাবু। ফাটলা বড় করবো চা, মনে হয় ছিপ ফেললেই ঠোকরাবে, আর ঠোকরালে মারো খেত। আউটে আসবে মৎস্য বন্যা। বাবু একেবারে দেখ বোঝা, আরে দিঘির জলে কেমন সাঁতার কাটছে, ডুবছে আর যেমন করে হোক না আমার এই বর্ষিতে কেটে তুলতে হবে বোঝা। পাবে পাবে বাবু, তবে খরচা আছে বাবু। কলসি কাকে এইদিকে আসছে বাবু? জলে ভজা যৌবন আমাকে যে পাগল করছে মোচা। এই ভোজা ঘাটে সব ব্যবস্থা করবে বাবু। বাবু তবে কিনা সেকেন্ড হ্যান্ড বাবু, মনে হচ্ছে রেগে মেগে তীরে এইদিকে আসছে। আরে লাগলে ভারী ভালো লাগে রে বোঝা। আপনাদের ভালো লাগে, আমার কিন্তু ভালো লাগে না। আপনি কি বলছেন? আপনি কি নেতা কিছু বুঝতে পারছেন না? ছিপ ফেলে আর অজুহাতে মেয়েরা স্নান করছে আর তাদের শরীর থেকে গিলতে এসেছেন। ঠিক বলেছেন। কি আজে বাজে কথা বলছেন? একদম আজে বাজে কথা বলছি না, যা বলছি একদম খাঁটি কথা বলছি। যদি ভালো চাও তাহলে এখান থেকে চলে যান। না না, আমার ভাষণ কিন্তু আপনাদের দুজনকে এই দিঘিতে না গুনে গুনে 100টা ডুব পাড়িয়ে তবে ছাড়বো। বাবু ঝাড় কেন বসে? বাবু পাঁচ কেন ঝাড়ে? বাকিটা 200 জানে বাবু। আপনার নামটা কি বলবে? নাম নেই। আপনার স্বামীর নামটা? বিলাস মন্ডল। আরে বিলাস তুই ভেটতিস না হলে? আরে এ কথা বলে আমাকে লজ্জা দিস না ভাই। আরে ছোটবেলায় সেই বন্ধুত্ব কি আর ভোলা যায়? আরে বল কেমন আছিস? ভালো নাই রে বিলাস, এই ওচ পাড়া গায়ে পড়ে থেকে নিজের লাইফটা স্পয়েল হয়ে গেল। ডোন্ট ওয়ারি, আরে রজতরাজের সঙ্গে নতুন করতে তোর আমার পরিচয় হয়েছে, তোর আর কোনো চিন্তাই নাই। এই অজগারপুর থেকে তোর লাইফটা নষ্ট হতে দেবো না বিলাস। কিন্তু এই মেয়েটি আমার স্ত্রী করবি করবি, ও হলো রজত রায়।
ওর কলকাতায় বিখ্যাত কারবার, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। আমার সঞ্চয় সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির জন্য একটা যোগ্য ম্যানেজার নিয়োগ করবো ভাবছি। আর তুই যদি রাজি থাকিস, আমি রাজি নজর, আমি রাজি। চাকরি আমার বড় প্রয়োজন। আমি নাহলে জীবনটাকে যে চাই উপভোগ করতে, আমি চাই প্রভাব প্রতিপন্নী আর অনেক টাকা, অনেক টাকা। ভাবি তাহলে কলকাতা যা তো তুই তৈরি হয়ে নে। ওই ম্যানেজার চেয়ারটা না তোর জন্য ফাঁকা থাকবে। যা। করবি, শুনলে রজত কি বললো তুমি শুনলে? হে, ওর জন্য তো আমাদের ভাগ্যই ফিরে গেল। হে, যাও যাও, তুমি যাও, এই রজতের জন্য জল খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি। তবে স্বজন উপকারী বন্ধু মনে করে আর যাকে তুমি ঘরে তুলতে চাইছো, সে কতটা বন্ধু কতটা শত্রু সেটা বোধহয় তুমি আজকে বিচার করতে পারবে না। ওই ওয়াইফের কথাগুলো না, ওর কথায় কিছু মনে করি না রজত। ও ছড়া গায়ে পড়ে থাকা অশিক্ষিত মেয়ে তো, তাই শহরে আদব কাজা কিছুই জানে না। জানতে হবে বিলাস, জানতে হবে। আরে ম্যানেজার হলি না, হাই সোসাইটি আদব কায়দা সবই তোকে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই ও ছড়া গায়ে পড়ে থেকে নিজের জীবনটাকে নষ্ট করতে পারবো না। করবিকে নিয়ে আমি কালই কলকাতায় চলে যাব। আমার দুঃখের কাল রাত্রি ঘুচে গিয়ে আবার আমার সেই সুখের সূর্য উঠবে, সুখের সূর্য উঠবে, সুখের সূর্য উঠবে। আবার আমার বোনাখির জীবন আকাশ উঠবে, সুখের সূর্য। আবার আবার সে হাসবে সোনালি সকালে, কাকুলি কুজনে মুখর হয়ে উঠবে তার বনবিহীন দিনে মন। কিন্তু তার জন্য তো চাই অনেক টাকা, বিলাস। এই সময় তুই যদি কিছু সাহায্য করিস খুব ভালো হয় রে ভাই। অসম্ভব দাদা, এই নষ্টা মেয়ে চলে যাবে, 1 টাকাও খরচা করতে পারবো না। আর দিয়েও কোনো লাভ নাই। এই রোগ কোনোদিন সারে না দাদা। এই রোগে নিজে তো শেষ হবি, আমার ওপরে জীবনে বিপন্ন করবি। তাই বলে তুই নিজের বোনকে ঘরে ফেলে রেখে ওই মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারি না রে ভাই। ওই নষ্টা মেয়ের প্রতি আবার তোর কর্তব্যই নেই। বিলাস, এই জয়কে হয় রে ওই সাবে স্টেজ একটা সার্পেন তোকে জ্ঞান দিচ্ছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করছিস। আমি হলো না কি করতে বাবু? চুপচাপ তোর মুখটা ছিল না জানা। দামি জুতোটাই ছিঁড়ে যেতে পারে বাবু। আপনি? হ্যাঁ, দেখতে এলাম। আমি একবার রাখিমাকে দেখতে এলাম। আমি একবার দেখতে চাই আসলে ওর রোগটা কি। ওটা আপনার মতন গর্ভবতী ডাক্তার দেওয়া সম্ভব নয়। কলকাতার নাম করা ডাক্তার রিপোর্ট দিয়েছে মেয়ের নাকি এক্স রোগে আক্রান্ত। এ রোগ আগেও ছিল অন্য নামে। তখন কিন্তু এই বহু নামি দামি লোককি এই গোবন্দেরাই ভালো করেছে। দেখ বিলাস, যদি প্রাণে বাঁচতে চাস ইমিডিয়েটলি তোর ওয়াইফ কিনে কলকাতায় আমার ফেলারে চলে আয়। আর কলকাতায় সুখ পাবি, ঐশ্বর্য পাবি, প্রভাব প্রতিভা সব সব পাবি। আশা করি আমার কথাগুলো তো মনে থাকবে। আজ আমি চলি, গুড বাই, গুড বাই। বিলাস দাদা, আমি কালই গৌরবকে নিয়ে কলকাতায় চলে যাচ্ছি। মোটা টাকার চাকরি পেয়েছি, হ্যাঁ আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। তাহলে করবি? যে বিলাস মন্ডল এতখানি নির্বোধ নয় যে নিজের ওয়াইফকে এখানে ফেলে দিয়ে সে শহরে চলে যাবে। এই কি তোর শেষ কথা রে ভাই? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা। আশা করি এরপর তোমরা আমাকে আর বিরক্ত করবে না, বিরক্ত করবে না। বাহ বাহ, এই পৃথিবী বাহ! যাদের জন্য আমি নিজের জীবনটা শেষ করে দিলাম, আর তাদের কথা শুনে মনে হচ্ছে আমি বড় ভুল করেছি। আচ্ছা আচ্ছা ডাক্তার কাকা, ওই সার্ভিস মানেটা কি? পুরোনো চাকর উল্লাস, পুরোনো চাকর। চাকর? আর বিয়ে পাস ভাই, বিয়ে পাস ভাই আজ আমার পরিচয় দিচ্ছে ওই সার্ভিস মানে পুরোনো চাকর। চাকর না হলে আমি অনেক কষ্ট করে ভাই বোনকে মানুষ করেছি, আমি নিজে না খেয়ে ওদের মুখে অন্ন তুলে দিয়েছি, তাই আজ তো তোরা আমাকে চাকর বলবি। উল্লাস যাক, সবাই চলে যাক, তবু
তবু আমি আমার গন্তব্য থেকে এক পা সরে আসবো না। এই সমাজ সংসার আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল, আমি যে আমার বোনকে ফেলে দিতে পারবো না। ওর চিকিৎসা আমাকে করতেই হবে, ওর চিকিৎসা আমাকে করতেই হবে। পারবে না উল্লাস, পারবে না, কারণ এই একেবারে রোগ ধরার ক্ষমতা কোনো এলোপ্যাথি ডাক্তারের নেই। আচ্ছা ডাক্তার বাবু, কারণ তোমরা তো শুধু দেহের কথাই ভাবো, একবারও কি মনের রোগের মনে খুঁজে খবর দেখেছো? আপনি তো অনেক রোগ ধরেছেন, আমার ভাই বিলাসের রোগ ধরেছি, ওটা আমি অনেক আগেই ধরেছি, তবে দেখলাম আজ একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে। ভালো হবে মনে করে ওষুধ দিয়েছিলাম, দেখি খারাপ হয়ে বসে আছে। অশান্তির সিমটম দেখে এক ফুরিয়া শান্তি দিয়েছিলাম, এখন দেখি অশান্তির আগুনে শান্তি পুড়ে ছাই হয়ে গেছে। ওই অশান্তির আগুনে, ওই অশান্তির আগুনে তুমি তুমি ঠিকই বলেছো ডাক্তার দাদা, ওই শান্তিপুরে শেষ হয়ে গেছে ওই অশান্তির আগুনে। দাদা ভাগ্য, সব আমার ভাগ্য, নইলে বিয়ে পাস করা ভাই আজ আমার পরিচয় দিচ্ছে ওই সাথের মানে পুরনো চাকর। তবু আমার বক্তব্য থেকে এক পাও সরে আসবো না। ওই পাশান ভালোবাসা আসন পালিয়ে দিয়ে আমি আমার বোনকে সুখী করতে, আমি চুরি করবো, টাকালি করবো, প্রয়োজন হলে আমি মানুষ খুন করবো, তবু আমার বোনকে আমি ধীরে ধীরে মৃত্যুর মুখে ফেলে দিতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। অসহ্য, অসহ্য, অসহ্য। শিশুর কষ্টের মেয়ে, সে কিনা আমার পুত্রবধূ হিসেবে কিছুতেই সহ্য করতে পারছে না। একটা ছোট ছেলের কষ্টের মেয়ে, আমার পুত্রবধূ না, না, কিছুতেই আমি মেনে নেব না, কিছুতেই না, কিছুতেই না। তারপর তুমি কৌশলের আশ্রয় নিয়ে ওই যে মেয়েটাকে আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছি, এমন ভাবে বের করে দিয়েছি যাতে আমার সংসারও নয়, আমার দাদার সংসারও নয়, এই জগৎ সংসারেও ওর জায়গা হবে না। জগৎ সংসারে জায়গা না হলেও আমার হৃদয় সংসার থেকে আকিকে তুমি সরাতে পারবে না বাবা। দেখি বললো তুমি ফিরে এসেছো, ফিরে না এলে এত বড় জঘন্য যে আমার কাছে অজানা থেকে যেত বাবা। চক্রান্ত, কিসের চক্রান্ত? বধূ নির্যাতনের চক্রান্ত। শহর থেকে ফিরে এসে জানতে পারলাম আকিকে তোমরা এই বাড়ি থেকে বের করে দিয়েছো। তুমি ঠিকই শুনেছো, তুমি ঠিকই শুনেছো, কিন্তু কেন, কোন অপরাধে? তার মানে তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ বলবো? হ্যাঁ হ্যাঁ চাইছি, আমি জানি আমার কৈফিয়তের জবাব তুমি দিতে পারবে না বাবা। অপমান আর অত্যাচারে জর্জরিত করে আকিকে তোমরা এই বাড়ি থেকে বের করে দিয়েছো। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বললাম, সম্পূর্ণ মিথ্যে কথা। আচ্ছা তুমি কি জানো, তুমি কি জানো এই অসভ্য ছোট লোক মেয়েটা আমার বংশের মান সম্মানে ছিনিমিনি খেলছে, আমার বংশের মুখ চুনকালি মাখাতে চাইছে, বললো চুনকালি মাখাতে চাইছে। তোমার কথা আমি বিশ্বাস করি না বাবা। বললো জন্মের পর থেকে আমি তোমাকে ভালো করেই চিনি, আর আমার হৃদয়ের ভালোবাসা দিয়ে আকিকে আমি চিনেছি বাবা। বদনাম চুনকানি দেওয়ার মেসে নয়, এ একই বাতাসের দোলায় ভাসে, দুঃখের মুখর তাপে অত্যাচার জর্জরিত চাবুক সে পিঠ পেতে সহ্য করে, তবু পিতৃতুল্য শ্বশুরকে সে অপমান করে না বাবা, সে অপমান করে না। ওই ছোট লোকের মেয়েটা দেখছি তোমার মাথাটা বেশ ভালো করেই চিবিয়ে খেয়েছে, তাই না? না বাবা না, চিবিয়ে চিপড়ে করা মাথা অন্য কেউ চিবিয়ে খায় না। বললো তুমি কোথায় জানো না, তুমি কোথায় জানো না ওই মেয়েটা দুরারোগে এস রোগ আক্রান্ত। ও একটা পতিতা, ও একটা পতিতা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা আমার কথা নয় বাবা, এটা আমার কথা নয়, এটা কলকাতায় নাম করা ল্যাবরেটরি রক্তের রিপোর্ট। এইচআইভি পজিটিভ। তবে তোমার কোনো চিন্তা নেই, আবার আমি তোমার আমার বন্ধু একমাত্র রাজেনের মেয়ের সাথে। বাবা একটা
ছাগল আর তুমি কতবার কাটবে বাবা? থামো! মনে রেখো, এই অঞ্চল প্রধান সাধু সামন্তের মাথা তুমি হেড করে দিয়েছো। নবদ্য সন্তান তুমি কিছুতেই ভালো নয়। সন্তান সহায়তা করার আগে নিজের বিবেকটাকে শোধন করে ওই গিরে লক্ষ্মীর বোধন করো বাবা। বললো কোথায় যাচ্ছ? আখির কাছে। আরে না না, ও এর সাক্ষান্ত মেয়েটার কাছে তোমার কিছু নিয়ে যাওয়া হবে না। জানো ওই মেয়েটাকে সব থেকে ত্যাগ করছি বলো। শুধু আখিকে নয়, আমাকেও ত্যাগ করুন বাবা। আপনার এই স্বেচ্ছায় পাশা ছেড়ে দিয়ে চলে যাব ওই পূর্ণ সুখের কুঠিরে। তুমি কি জানো, তুমি কি জানো এই ছোটটা ভীষণ সংকীর্ণ রোগ? বাবা, আমি আখিকে ভালোবাসি, আর সেই ভালোবাসা সার্থক করতে আখির হাত ধরে বেরিয়ে পড়বো রাস্তায়। আমার স্মৃতির সিঁদুরকে রক্ষা করতে, আখির কর্তব্য করতে আমি আখির কাছে চলে যাব। কোন মৃত্যুর ভয়ে আমার প্রাণের প্যাসিকে আমি ত্যাগ করতে পারবো না বাবা, আমি ত্যাগ করতে পারবো না। বললো 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 আমার কথা তুমি অবাধ্য হয়ে না, তাতে কিন্তু ফল কিছুতেই ভালো হবে না। বললো বাবা, বাবা যদি বাধ্য হয়, সন্তান কখনো অবাধ্য হয় না বাবা। আপনার এই জঘন্য যুব কাষ্টে আমার প্রেমের কুসুমকে আমি বলি দিতে পারবো না বাবা। তাই তাই তোমাকে আমি ক্ষমা করে দাও বাবা। এই অমার্জনের অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো। তুমি বাবা হয়ে নয়, মানুষ হয়ে আমায় তুমি ক্ষমা করো বাবা, মানুষ হয়ে ক্ষমা করো। বললো বললো বাড়ি থেকে বেরিয়ে গেল। অপদার্থ কাপুরুষ! সামান্য একটা মেয়ের চলে আজকের যুগে যে পুরুষ কাঁদে সে একটা অপদার্থ কাপুরুষ। আমার দাদা ছেলে নয়, তাকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে। থাম, তোকে কোনো ওকালতি করতে হবে না। শোন, তাকে তুই বললো কোথায় গেল খোঁজ কর, তাড়াতাড়িকে খুঁজে নিয়ে আয়। আর আসতে না চাইলে চাপকে পিঠের চামড়া তুলে নেবো। পায়ের জুতো সবসময় পায়ে থাকবে, জুতো কোনোদিন মাথায় উঠবে না। দিদিমণি, সাদা ব্রাসেল ভাত দেওয়া আমাকে দিদি মনে করে ডাকলে না। চাপকে পিঠের চামড়া তুলে নেবো। মেম সাহেব বলবি, মেম সাহেব। তাই বলবো বাবু, তাই বলবো। খোঁজ কর, বললো কোথায় গেল খোঁজ কর, চারিদিকে খোঁজ কর। চাচি সাহেব, সাহেব মেয়ে যদি মেম সাহেব হয়, তাহলে বাবু কি সাহেব না হলে মানায়, মানায়, মানায়। এই বেটাও দেখছি আজকাল জ্ঞান দিতে শুরু করেছে। হ্যাঁ, শোনবো দাদা কলকাতা থেকে ফিরে এসছে ঠিক, কিন্তু ওর দাদাকে এই সাক্ষাৎ মেয়েটার জন্য একেবারে কেটে আট হয়ে গেছে। চাপকে পিঠের চামড়া তুলে নেবো। বর্তমানে যে পুরুষ বউয়ের জন্য কাঁদে, সে পুরুষ হচ্ছে একটা ভেড়া। আর আমার কথা অবাধ্য হয়ে আমার এই বিশাল সম্পত্তি দেব না কোনো সম্পত্তি। আমি সব তোর নামে লিখে দিয়ে আমি তীর্থে যাত্রা করব। তবে মা, তোর একটা কাজ আছে, কি জানিস তো? এই মৌসুমে নানা রকম ফুল ফুটিয়ে তুই আমার এই সংসার বাগানটাকে ভালো করে সাজিয়ে রাখবি মা। শুধু সাজিয়ে রাখলেই চলবে না সাধু বাবু, ফুল যাতে দেবতার পুজোয় লাগে সে ব্যবস্থা করতে হবে। তা না হলে যে ফুল ফুটায় ভিক্ষা। আরে এসো এসো শিবাব্রত, এসো এই গরিব জননেতার বাড়িতে। না সাধু বাবু, আপনি বুঝি গরিব নন, আর নেতা অবশ্যই, তবে কিন্তু এই জনগণের নয়। তার তার মানে আপনি সত্যি করে বলুন তো সাধু বাবু, আমার কথার মানে কি আপনি কিছুই বুঝতে পারছেন না? ওরে বাবা রে বাবা, তুমি দেখছি খুব রসিক আছো। হ্যাঁ, সে না বললে যে আপনি বসিয়ে দেবেন সাধু বাবু।
মাস্টার, তোমার জন্য অপেক্ষা করে করে আমার যৌবনের ফুল যে শুকিয়ে গেল। নিশ্চয়ই যায়নি। এতক্ষণে বুঝি ববিকে তোমার মনে পড়লো? সরি ববি, আসতে আমার একটু দেরি হয়ে গেল। জেলে পড়া, পাশে মুসলমান করা মেয়েদের শিক্ষা আর কিছু বস্ত্র দান করা হলো, তাই ছেলে পাড়ায় আর মুসলমান পাড়ায় মেয়েদের এই লেখাপড়া কার হলো কি হলো না সেসব আমি শুনতে চাই না। ওইসব মেয়েদের কথা শুনে না আমার গা বমি দেয়। ববি আর বেশ পাস করে কতগুলো ছোট লোক হ্যাংলা মেয়েদের পেছনে তুমি এইভাবে সময় দেবে কি আমি ভাবতে পারিনি সেবাব্রত। ববি মা, আরে তুই সেবাব্রতকে তিরস্কার না করে তুই ওকে গাইড কর না মা। আমি তো আর কিছুদিন পরেই তোদের দুজনের বিয়েটা দিয়ে দেবো। বাপি! এতে লজ্জা পাবার কিছু নেই সেবাব্রত। আচ্ছা সেবাব্রত, বলো তো আমাদের এই সোনামুখী গ্রাম তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো। সোনামুখীর এই আবির রাঙা সকাল, দুধারে সবুজ ধান খেয়ে আর বাতাসে নবীন ধানের প্রবীণ গন্ধ, আর এই দিগন্ত বিস্মৃত নীল সুনীল আকাশ। বাহ, 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 বাহ। তোমার দেখছি রসবোধ আছে। বাপি, তোমার সেবাব্রত দেখার মতো চোখ নেই। কিন্তু কেন? নইলে অত সোনামুখী অজান্তা ববিকে চোখে পড়লো না? সত্যি হবি, আমাদের এই গ্রাম বাংলার মেয়ে অত্যন্ত দুর্লভ। তাই তোমার এই উগ্র অথনিকার শরীরটা যেন ওই বাংলার দিকে ধ্বংসের বৃষ্টি রোপণ করো না। My name is ববি। ওই ছোট লোক ছেলে বাচ্চাগুলো পিঠে চাপড় মারা আমার একমাত্র হবি। তোমার ওই চাবুকটাই গরিব দরিদ্রদের পিঠে বসিও না, কারণ গরিব হলো ওরা মানুষ, দরিদ্র নারায়ণ। তোমার এই অহমিকার চাবুক যদি ওদের পিঠে একটা করে দ্বিগুণ হয়ে পড়বে তোমার পিঠে। আচ্ছা, আজ আমি চলি বলি। সে কি কিছু মুখে না দিয়েই চলে যেতে হচ্ছে। ছেলে পাড়ায় কোন মেয়ের বাচ্চা হলো আর তার বাচ্চা মরলো তার হিসেব করতে, আর মুসলমান পাড়ায় কিছু বস্ত্র বিতরণ। আরে নরনারায়ণ সেবা। নরনারায়ণ, বাহ, খুব ভালো বলেছেন। নরাজ নারায়ণ তাদের সেবা। সে তো মুখের কথা নয় বলি। আজকের এই স্বার্থপর বিনিময় আমরা নিজেদের ছাড়া অন্যের কথা ভাবি না। তাই তো আমরা ভেদাভেদ ভুলে যদি আমরা একটু সময় দিই, একটু অপরের জন্য চিন্তা করি আর উচ্চ কণ্ঠে বলি, মন্দির মসজিদ গির্জায় বসি, তবু বলে খুঁজি আমি প্রকৃত মানুষে। নাহিকো ধ্যান, নাহিকো ধারণা, ধ্যান জ্ঞান মূল মন্ত্র এমন মানবের সেবা। উচ্চ কণ্ঠে প্রচারিত জগতে সোনারে মানুষ ভাই, সকলের তরে সকলে মোরা আমরা প্রত্যেককে পরে করে, তবেই আসিবে শান্তি ফিরিয়া। মরুময় এ সংসারে, মরুময় এ সংসারে। 95 চুয়াল্লিশ যাইব একটা তোমার যাবো একটা 44 সবার পর নাই আমরা বলি না মার সঙ্গে তাই ববি, আগে আগে মন্দির আগে কবির হৃদয় মন্দিরে তোমাকে বন্দি করি, তারপর তুমি বুঝতে পারবে কি শব্দ লুকিয়ে আছে এই সুন্দরী তরুণী কবির হৃদয় মন্দিরে। Yes, my name is ববি। পরে পরে পুরুষ পাল্টানো আমার একমাত্র হবি। আমার হবি আজ আখির হাহাকার। এই কে তুই জানোয়ার? হুঁশিয়ার মেম সাহেব, এই পরশুরাম হবির কিংবা বধির নয়, পরশুরামের বিদ্রোহী দাবানল। আমরা ওই কুৎসিত কদর্য ভাষার সংগঠনের জবাব কিভাবে দিতে হয় তা আমার ভালো করেই জানা আছে। হ্যাঁ, আমি না সুরামুখী নির্যাতিত নিপীড়িত অবহেলিত পরশুরাম। এখানে কি চাই? এই কিসের কৈফিয়ত? কেন কেন গরিব উল্লাসদার হোকার সংসারে বইতে দুঃখের কন্যা কেন আখির মাথায় চাবি দেওয়া হলো মিথ্যা কাল ব্যাধির অপরাধ? তারা হয়ে যে চলতে চাইছিল পল্লবের আখিতে, কেন তাকে মিথ্যার অবজ্ঞাই করেছে তোমরা অন্ধ? এই সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে না জানো? দিতে হবে। আজ তোমাকে এই পরশুরামের কাছে তোমার সমস্ত কাজের কৈফিয়ত দিতে হবে প্রধান সাহেব। না, আমাকে বলেছে তোর জিনিসটা হারাম করা।
আমাকে তুই এখনো চিনিস না হারামজাদা? চোখ রাঙিও না প্রধান সাহেব, চোখ রাঙিও না। তোমার ওই চোখ রাঙানিকে আমি ভয় করি না। আজকে হাজার হাজার আমার মতো বেকার যুবকের মেরুদণ্ড ভেঙে দিয়ে যে ক্ষমতার উচ্চাসনে তুমি বসেছো, আজকে চাকরি আর অর্থের লোভ দেখিয়ে আমাদের মতো মানুষদের করেছো পঙ্গু আর বিকলাঙ্গ। যুব শক্তি আজ আগ্নেয়গিরির মতো চারিদিকে ফেটে পড়েছে। তোমাদের মতো সাধুর নামধারী অসাধুকে মুখোশ খুলে টেনে হিজড়ে নামাবে এই সোনামুখীর পথে প্রান্তরে। চুপ! যদি বলি মেঘের বিদ্যুৎ থেকে, সমুদ্রের গর্ভ থেকে তুলে আনা ওই অক্টোপাসের বাহু থেকে, এই পরশুরামের চামড়া ছাড়াতে এলে তোমার ওই দেহের চামড়া ছাড়িয়ে এই পরশুরাম তার নিজের পায়ে জুতো বানিয়ে দেবে। দাঁড়ান, দাঁড়ান! যে রাম কি তুমি রাখো না কেন, মনে রেখো, মনে রেখো, আমার নাম কিন্তু পরশুরাম। জবাব দাও, জবাব দাও সাধু সামন্ত, কেন আঁকি খেয়ে চোখের জল ফেলতে ফেলতে তোমার বাড়ি ছেড়ে চলে যেতে হলো? কেন, কেন পল্লবের মতো একটা সহজ সরল ছেলের মনে ঢেলে দিলে কাল কেউটের বীজ? কি অপরাধ করেছিল আঁখি? এই, ওই মেয়েটা নেক্সট হয়েছে, ও একটা রোগী জীবাণু বহন করে শরীরে ফেলছে, ও একটা পতিতা, ও একটা পতিতা। এ আমি বিশ্বাস করি না। এ তোমাদের চক্রান্ত, গভীর ষড়যন্ত্র, একটা অসহায় মেয়ের ওপর বধূ নির্যাতনের চরমতম পন্থা। তবে একটা কথা কান খুলে শুনে রাখো শয়তান, ওই অসহায় গরিব মেয়েটার যদি তুমি সর্বনাশ করতে চাও, তাহলে এই পরশুরাম কিন্তু তোমাকে ক্ষমা করবে না। লাঠির ঘাড়ে তোমার এই জঙ্গলি মাথাগুলো আমি শেষ করে দেবো। ঠিক আছে, আর কিছু বলতে হবে না। দেখবেন স্যার, আগামী দাদাটা যেন 10 বছর আগে জামিন না পায়, আমার ওই 50,000 টাকা আর 20 ভরি সোনা। কিছুই বলতে হবে না। এমন কিছু দিব না, এই ব্যাটাকে আমি ঘাইতে করে বলছি। চল শুনে বাচ্চা, টাকা দি, এই ধর্ষণের কেসটা। নমস্কার সামন্ত বাবু। আজ আমি চলে যাচ্ছি সাধু সামন্ত, কিন্তু দুনিয়ার আকাশে ভালো করে চেয়ে দেখো, উঠেছে গরিব খেটে খাওয়া মানুষের কাল বৈশাখ। আমি জানি জেল আমার হবি, আইন যখন তোমার হাতে বন্দি তখন আমার জেল হবি। আর যেদিন আমি জেল থেকে ছাড়া পাবো, সেই দিন কিন্তু আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যাব। সেদিন কিন্তু তোমাদের গলায় পা দিয়ে আমার সমস্ত প্রশ্নের উত্তর করাই ঘন্টায় আদায় করে দেব। অভাগী আঁকির চোখের জলে মুছিয়ে দেবো তোদের ওই জ্বলন্ত চিতা। এ আমার অঙ্গীকার, তোদের অন্যায় অত্যাচারের প্রতিশোধের দৃঢ় অঙ্গীকার, দৃঢ় ওই করি পরশুরাম বন্দে। সাধু সামন্তের মুখে রাজপ্রসাদ আগুন লাগিয়ে দিয়ে ওই ছোট কুড়িকে নেতা হতে না তুমি পারবে না। তোমাকে আমি জেলে পাঠাতে বাধ্য হলাম। এইভাবে আমার বিরুদ্ধে যে মাথা তুলে চাইবে তাকে আমি চিরদিনের মতো সরিয়ে দেব দুনিয়া থেকে। কার্গিল সীমান্তে হারা দিচ্ছে বিদেশি জঙ্গি হানাদার, আর ভারতের সাথে হারা দিচ্ছে দুরারোগ্য বেবি ক্যান্সার। এর স্রোত হয়ে প্রতিশোধ
এবারে জটিল রোগ, ঠিক সময় ওষুধ না দিতে পারলে সারা শরীরে এরকম ছড়িয়ে যাবে। ছড়িয়ে যাবে মানে ছড়িয়ে গেছে। কি ওই তোমার জামাই গো বিরাট মণ্ডল মস্ত বড় চাকরি নিয়ে ওই কলকাতায় যাচ্ছে, তাই গোটা গ্রামটা আর সব ফেলে গেছে, কথাটা সারা গায়ে ছড়িয়ে গেছে। ইপকা, পুরো ইপকাপের সিমটম। ওকে অনেক ওষুধ দিয়েছি, সব ফেল। নার্স, বেলেডোনা, ধুজা, সব ফেল। তাই তো দুর্যোধন আর দশানন একসাথে হাসছে। আচ্ছা বলতে পারো আছি কেমন আছে? ভালো নাই গো, কেন? উল্লাসের বউ তার কঠিন অসুখ, ওইটা দেখে ওরা আর করে দিয়েছে, তাই সাধু সমস্ত কাজ। হোমিওপ্যাথি শাস্ত্রে একই শরীর সম্পূর্ণ। ওই সাধু সামন্ত নিশ্চয় বাড়ির বউ তাড়াতে নতুন কৌশলের আশ্রয় নিয়েছে। একেবারে অন্যায় এ ধর্মে সইবে না। আচ্ছা তুই কে? এরা গো, এরা ওই খগেন বরের বেটা, নগেন বরের নাতি। ওরে তোকে না চিনলে তোর রোগকে চিনবো কি করে? ওই শীতের ভোরে জাল ফেলে ফেলে বুকে সর্দি জমে গেছে, গুঁড়ো গুঁড়ো জ্বর, মুখে রুচি নাই। আগে আমার গো, হ্যাঁ চল ফরাম দাদা, শরীরটাকে একেবারে রোগের গোডাউন বানিয়ে রেখেছিস, আবার ঢোক গেলা হচ্ছে। ঠিক ধরেছি। তাই কতদিনের খেয়ে? আগে ল মাসে, 9 মাসের। আগে আমার নয়, দরকার আমার স্ত্রী। ভুল বেটা, আগে বলবি তো। তা কি হয়েছে বল? পতি পেটে ব্যথা করছে, কখন কি হয় তা দেখ। একজন নার্স 200 দিলাম। ব্যাস। যা বাড়ি গিয়ে খাইয়ে দিবি। পতি কেন? পতির মা পর্যন্ত টের পাবে না তখন যে বাচ্চা হবে। তুমি একটু চলো না ডাক্তারবাবু। যাবো, নিশ্চয় যাবো। ডেলিভারি কেস বলে কথা, মা আমার বড় কষ্ট পাচ্ছে, নারী বেঁধে দিয়ে আসবো। আর এই ফেরার পথে আমার করবিকে একবার দেখে আসবো। যা যা, দেরি করিস না, বাড়ি গিয়ে পুরিয়াটা খাইয়ে দে। আমি ততক্ষণ ওই দক্ষিণ পাড়ায় রুগী দেখতে দেখতে ঠিক সময় চলে যাবো। ডাক্তার দাদা, এই 5 টাকা তুমি মানুষ না গো ডাক্তার দাদা। তবে কি জানো? জানো ডাক্তার দাদা, তুমি গরিবের দেবতা, তুমি গরিবের দেবতা। দেবতা? ওরে দেবতা কোথায় পাবি? দেবতা কোথায় আছে? মানুষের হৃদয়ে দেবতা বাসা বাঁধে না। এই হৃদয়ে আছে শুধু হাহাকার আর বুক ভরা বেদনা। আর ধনির দেওয়ালয়ে দেবতা আজ বন্দী হয়ে আছে। সর্বনাশ হয়ে গেছে ডাক্তার চাচা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে বেটা চাষা? আমাদের রাম ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বললি? আমার নাম? ডাকাতি আর ধর্ষণের অভিযোগে পুলিশ রাম ভাইকে গ্রেফতার করেছে। না, এ হতে পারে না। আমার নাম এমন কাজ করতে পারে না। ও যে আমার অন্ধের যষ্টি, ওকে তোমরা মিথ্যা সাজা দিও না, মিথ্যা বদনাম দিয়ে তোমরা ওকে জেলে দিও না। শয়তান সাধু সামন্ত রাম ভাইকে একা পেয়ে সাধু সামন্ত, আমরা কি জঙ্গলের রাজত্বে বাস করছি? সততার কি কোনো দাম নাই? নিরাপরাধের কি কোনো বিচার নেই? ওরাই আবার আমাদের মসজিদ ভেঙে দিতে চায়। কেন? কারণ ওই মসজিদ তলায় ওরা আবার মন্দির বানাতে চায়। ওরা কারা? ওরা এই বাংলার শান্ত ভূমিতে অশান্তির আগুন জ্বালাতে চায়, যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ভাবভিত্তিক তীব্র করতে চায়, যারা এক ভাইয়ের হাতে অস্ত্র তুলে দিয়ে অন্য ভাইয়ের রক্ত ছড়াতে চায়, সেই সব রাজনৈতিক মদত্ব পুষ্টির দল বিবেক বাবু। আমার নাম? সম্পূর্ণ সোনামুখী মানুষের চেষ্টায় আপনার রাম একদিন ঠিক ফিরে আসবে। ভাগ্য, ভাগ্য, সবই আমার ভাগ্য। মেয়েটার বিয়ে দিলাম
তার এমন মন্দ ভাগ্য যে স্বামীর সুখ যাকে বলে সে জানতে পারলো না। একমাত্র বেকার ছেলে সে চক্রান্তকারী জালে জড়িয়ে গেল। আপনি কিছু চিন্তা করবেন না, আমি রামকে ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করব। ভিডিও সাহেব, এ হোমিওপ্যাথি শাস্ত্রে এবারও কঠিন রোগ। এ রোগে সমাজ সংসার আজ সংকীর্ণিত হয়। এ রোগে গরিব খেটে খাওয়া মানুষ ধনীতন্ত্রে একদিন গলাটুকি উত্তর চাইবে। কেন তোমরা প্রকৃতি নির্মলে বাতাসে সাম্প্রদায়িক কথার বিষ ছড়ালে? কেন তোমরা দেশের অর্থ ভান্ডার লুণ্ঠন করে নিজেদের পুঁজি বাড়ালে? কেন তোমরা বেকার যুবকদের বিপদে চালিত করলে? কেন কেন? এ রোগ কিন্তু নাচতে পারবে না, ফেরবে না, উপশম হবে না, কাঁদছিতে কাজ হবে না। এ রোগের একমাত্র ওষুধ ওই রাম রহিমের লাঠি। বিজয় সাহেব, ওই রাম রহিমের লাঠি, রাম রহিমের লাগিয়ে দাও রহিম ভাই, ওই শয়তান সাধু সামন্তের জাল ছিন্ন করে তোমাদের মসজিদ তোমরা বাঁচাও। পরশুরামের মতো পরপরার প্রতিবাদী যুবকের দাবিতে তোমরা সোচ্চার হয়ে পড়ো। এই অন্যায়গুলো মানব না, যাতে যাতে গরম গায়ে বাঁচবো না। আপনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের আর কোনো ভয় নেই। বর্তমানে সমাজ ব্যবস্থা আমাদের পঙ্গু করে দিয়েছে, তাহলে কি অন্যায় অবিচারের কোনো প্রতিবাদ হবে না? হবে, নিশ্চয়ই হবে। কি করে? এই রাম রহিমের লাঠিতে এর প্রতিকার তোমাদেরই করতে হবে। কিন্তু আমাদের মসজিদ মন্দিরের পাশে মাথা উঁচু করে থাকবে। কেমনে থাকবে? ওরা যে ভাঙতে চায়। চলো আমরা সবাই আমাদের বুঝিয়ে বলি, এই দেশটা শুধু একা হিন্দু নয়, একা মুসলমানের নয়, কিন্তু তো হিন্দু মুসলমানের জন্মভূমি। তাই তো আমরা মায়ের জন্য প্রাণ দেবো, তবু এই পবিত্র মসজিদ আমরা ভাঙতে দেবো না। তবে তাই হোক, তুমি ছুটে যাও হিন্দু ভাইদের সঙ্গে নিয়ে, আর আমি ছুটে যাই ওই মুসলমান ভাইদের সঙ্গে নিয়ে। আমাদের প্রতিজ্ঞা একটাই, এই রামরহিমের দেশে যারা বিরোধের বিষ ছড়াতে চাইবে, এই ভারতবর্ষের জন্মভূমি মাটিতে যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চাইবে, সে হিন্দু হোক বা মুসলিম হোক, এই চাষা রহিম থেকে লাঠি তাদের বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। বের করে দাও, বের করে দাও, দূর করে দাও, গ্রাম থেকে বের করে দাও, দূর বের করে দাও, গ্রাম থেকে দূর করে দাও। সব সারে বেশি কথা বললে জানে খতম করে দেবো। দাদা, ওকে তোমরা বেরো না। আমরা তো তোমার কোনো অন্যায় করিনি, তবে কেন আমাদের উপর এমন নির্দয় নিষ্ঠুর ব্যবহার করছো? কেন? চুপ সারে, চোর কি বাচ্চা, এই কুত্তা কি আবার এই কানা চিঠিটার কাজের গভীর তাকে দেয় না। তুমি চুপ করো দাদা, তুমি চুপ করো। তোমার করুণ কান্নায় ওর বসা ভিতর করবে না দাদা, চুপ সারে, করবে না। চুপ সারে, বেশি লেকচার হলে তোর থেকে চাকর ঢোকে। আর মনে রাখিস না, এই কাজ ভোর হওয়ার আগে ওই তোর বোনের হাত ধরে চলে যাবি সোনামুখী গ্রামের বাইরে। আর এটা আমাদের ওই সাধু বাবুর হুকুম। মানে না তোমাদের সাধু বাবার হুকুম। চুপ সারা হতা, বেশি কথা বলে জানে খতম করে দেবো। মনে রাখিস না, আমার নাম ওই গোন্ডা কানা চিস্তিয়া। এই যে আমাদের 14 পুরুষের জন্মভিটি, এই ভিটি থেকে আমরা কোথায় যাব বলতে পারো? কে আমাদের আশ্রয় দেবে? এই যে আমাদের বার্ধক্যের উপভোগ আর বার্ধক্যের মরানসী। তোর মনের ওই ভয়ঙ্কর কালে নদী এর ছিলে এই গ্রামে বাস করা চলবে না। তাই চলো দাদা, তাই চলো। আখি, এই গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়ে চলো দাদা। এখানকার বাতাসে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে দাদা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দাদা, কোন পাপে আমার সুখ হারিয়ে গেল?
কাঁপে কাঁপে, হ্যাঁ? এরপরও যদি তোদের এই গ্রামে দেখে, তাহলে তোদের সব কটাকে খুন করে এই কানা চিঠি করে পিয়াস মেটাবো, হ্যাঁ? পারলাম না রে বোন, পারলাম না। আমি শত চেষ্টা করে তোকে বোধহয় আর বাঁচাতে পারলাম না। আমি বেঁচে থাকতে চাই না দাদা। এই কলঙ্কিত মুখে, এই কাল মেঘে এসে আমি বাঁচতে চাই না। এমন সাত করে ডাকছিস কেন? আমার জন্য তোমাদের জীবন বিষময় করতে চাই না বলে ওই সাধু সামন্ত যে বিষ তোর মুখে ঢেলে দিয়েছে, সেই বিষ থেকে আমাদের কারো রেহাই নেই নেব। দাদা, ওই সাধু সামন্তের চক্রকে জবাব দিতে আমি আমার কলকাতায় আমার বোনকে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। পারবো না ওরা আমার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। আমার মনে ওদের বিধান, ওদের আমি বুঝিয়ে দিতে পারি এই উল্লাস হঠাৎ, এই উল্লাস করি, এই উল্লাস চন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে। ভাই আমরা দুজন মিলে ওই সাধু সামন্তের বিরুদ্ধে উঠে দাঁড়ায়। ওরা আমাদের গ্রাম ছাড়া করতে চাইছিল। হয় তুই যদি আমাদের পাশে থাকিস, ওরা আখির বদনাম দিয়ে আমাদের গ্রাম থেকে দূর করে দিতে চাইছে। ডাক্তারের রিপোর্ট কোনোদিন মিথ্যা হয় না দাদা। যা বলছি ঠিকই বলছি। ওর মতো নির্লজ্জ মেয়ে লেগে আমার পরিচয় দিতে ঘৃণা করছি। ছোটা, তুমি আমাকে বিশ্বাস করি না। ওই কালবেরি এর রোগ কি জন্য হয়, কেন হয়, সেটা আমাদের জানতে বাকি নেই। ছোটা, না না, ওই তোর মতো বার বলিতার মুখে আমি দাদা ডাক শুনতে চাই না। তোর জন্য গোটা পরিবারটা আজ গ্রামের কাছে ধুলিস্বাদ হয়ে গেছি। তোর জন্য আজ আমরা এক ধরে, তোর জন্য আমার মাঠ সম্মান সব মাটির সঙ্গে মিশে গেছে। তোমার প্রশ্রয়, শুধু তোমার প্রশ্রয় পেয়ে ওরা এতবার বেড়েছে। থাকো থাকো তুমি তোমার এই দুশ্চরিত্রার বোনকে নিয়ে। আমি কালই কলকাতায় চলে যাচ্ছি। তোমার কি কোনো কর্তব্য নেই? না নেই, ওই নোংরা মেয়েটার প্রতি আমার কোনো কর্তব্যই নাই। কিন্তু তোমার ছোট বোন। বোন, এই বোনের প্রতি কর্তব্য করতে গিয়ে নিজের জীবনটাকে তার নষ্ট করতে পারি না। বড় ভাই হয়ে আমি তোর হাতে ধরে বিরতি করছি রে ভাই। এই বিপদের সময় আগে দূরে সরিয়ে দিস না। ওর যে মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না রে। আমার কিছু করার নাই দাদা। আমি কাল সকালেই করুণকে নিয়ে কলকাতায় চলে যাচ্ছি। এই রজত কলকাতায় আমার জন্য ভালো চাকরির অফার দিয়েছে। না, এই সোনামুখী গ্রাম ছেড়ে আমি শ্বশুরের ভিটে ছেড়ে আর পর্দা হতভাগিনী আমিকে ছেড়ে আমি তোমার সঙ্গে কলকাতায় যাবো না। এখানে তুমি কি পাবে করুণী? আছে মানুষ আছে, ভালোবাসা আছে, শ্বশুরের হৃদয় কি আছে? জনগণী আছে, পর্দার স্নেহ আছে, আর গণযন্ত্রের আশীর্বাদ আছে। আর কলকাতায় সুখ আছে, আনন্দ আছে। পর্দাকে আর অভাগিনী আমিকে ছেড়ে আমি কোথাও যাবো না, যাবো না। ওই রজত সামন্তকে তুমি আজও চিনতে পারলে না? ওর চোখে আগুন আছে, আমি এক পলক থেকে যে বুঝতে পেরেছি তুমি বুঝতে পারলে না। সেই আগুনে আমাদের আঁখি যে পড়ে ছাই হয়ে গেছে। এখন আমি নিজেকে গরম করে জীবনকে দুঃখ দারিদ্র দূর করে শীতকে আমি তাড়াইতে চাই। তবু কলকাতায় তোমাকে যেতেই হবে, যেতেই হবে। আমার জন্য তোমাদের ভবিষ্যৎ তোমরা অন্ধকারে ঢেকে দিও না, তোমরা যাও। যা তোরা সবাই চলে যা। এই মূর্খ উল্লাসের জন্য আর তোদের কাউকে দুঃখ করতে হবে না। তোরা সবাই চলে যা। এই সমাজ সংসার আমাকে